যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাত পথে আবার মিছিল হতো বঙ্গবন্ধু মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্বকে যদি রাত বঙ্গবন্ধু মরে না, যদি রাত বঙ্গবন্ধু মরে না। মানুষ ভীরুকা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, সে মানুষ ভীরুকা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, এনেছিল হাইলের কবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, 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 তবে বিশ্বকে বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল, বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল, সত্যকে মিথ্যার আড়াল করে তাই কি রাখা কখনো তা, কখনো তা, কখনো তা, তবে বিশ্বকে এক মহান আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্বকে এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাত পথে আবার মিছিল হতো বঙ্গবন্ধু মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্বকে তো এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্বকে তো এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার কালী কৈবল্য দেয়নি মা, কালী কৈবল্য দেয়নি মা, ওই রে বেচারাম, বেচারাম, এই বেচারাম, নর্দপুরীদের দেখেছিস, শুরু এনেছিস বেচারাম, কি বলছিস? ঠিকই বলেছি, এতদিন তোমার বাবা ছিল
দায়িত্ব দেখাশোনা করেছে। এখন তোমার বাহাদুর বড় হয়েছে। তাই বুঝি আর আমার কথা শুনবি না? বেচারা যতক্ষণে বাঁচতে চাস এখনই শুনানি আয়। এক্ষুনি আমি শুনানি যাচ্ছি। সুরা আর নারী মানুষকে আলো থেকে অন্ধকারে ঠেলে দেয়ার এমন ঔষধ আর নেই। নিশ্চয় দেব বাবা, নিশ্চয় দেব। তোমাকে দেব না কাকে দেব? তুমি একটু অপেক্ষা করো, আমি বেচারামের সন্ধান করে আসি। বুঝতো বাবা, তুমি একটু অপেক্ষা করো। সত্যির বলে শুনেছি চম্পাকারী শ্রেষ্ঠ, কিন্তু দানশীলতায় আমার এই কমলগড় শ্রেষ্ঠ। আমি মদ খেলে আমি নিষেধ করছি। আচ্ছা আমি বাইরে যাবো আর তুমি পেট ভরে মদ খাবে। আরে বাইরে যা বলছি। তোমাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, আজ তুমি বড় হয়েছ, রাজা হয়েছ, নইলে তোমার কতগুলো ছোট লোক কি যাচ্ছে। আরে ওদের কথা আর বলো না বাবা। আরে বেচারা রাম রাজাতে বসবাস করছে, তবুও খেতে দাও পড়তে পারছি না, মানে চেঁচাচ্ছে। খেতে পেলে কেউ কি কখনো বলে খেতে পাচ্ছি না? ওদের একজনকে এখানে ডেকে নিয়ে এসো, আমি ওদের আবেদন শুনবো। তুমি ওদের প্রাসাদে ঢুকে দিচ্ছ বাবা? গড়ে উঠেছে এই রাজপ্রাসাদ, যাদের পরিশ্রমের ওরা যদি এখানে এসে ওদের প্রাণের কথা না বলতে পারে, তাহলে ভগবানের কাছে আমরা অপরাধী হয়ে যাব। মহারাজের জয় হোক। মহারাজ আজ 5 বছর ধরে বন্যার জলে আমার বাড়ি ভেঙে দিয়েছে। ফসল ফলে না, খেতে অজন্মা ফলায়, পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, মাথা গুলবা ঠাই নেই। আপনাদের কর্মচারী দিয়ে খাজনার যায় নির্যাতন করে আসছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে মহারাজ। মিথ্যা বাবাজি, এসব সব মিথ্যা। গরিবের কথা আবার কবে সত্য হয়? ওদের জীবনটাই তো মিথ্যে। তোমাদের কত বছরের খাজনা বাকি? মহারাজ মাত্র 2 বছরের খাজনা বাকি। তোমাদের 2 বছরের খাজনা আমি মওকুফ করে দিলাম। বলো কি, তুমি কি ওদের 2 বছরের খাজনা মাফ করে দিলে? হ্যাঁ, আমি শুধু মাফ করে দেইনি, সরকার থেকে ওদের জন্য কিছু সাহায্যের ব্যবস্থা করো। আজ থেকে আমি আমার সমস্ত শক্তি দিয়ে তুই খুঁজবি যে তাই পাবি,
কিন্তু বাবা, যেখানে 5 বছরের চেষ্টা ব্যর্থ হয়েছে, ব্যর্থতার কারণ আপনার এই মন্ত্রী মহাশয়, বাঁধের জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে তার বেশিরভাগ জমা হয়েছে আপনাদের খাস তহবিলে। যাও বরং রাজ্যভার যখন আমি হাতে নিয়েছি, আমি প্রাণ দিয়ে হলেও তোমাদের দুঃখ ঘুচবার চেষ্টা করব। আপনার মুখের কথাই যথেষ্ট মহারাজ। ভগবান আপনার মঙ্গল করুন। কিন্তু বাবাজি, বাঁধের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় হবে তা তো রাজভাণ্ডারে নেই। রাজভাণ্ডারে না থাকলেও আপনাদের ভাণ্ডারে তো আছে। টাকা এতদিন ধরে অন্যায় ভাবে সঞ্চয় করেছে, দেশের জন্য তার কিছু ব্যয় করুন। পাপের বোঝাটা একটু হালকা হবে। বোঝাটা একটু হালকা হবে। মরার আগে আমি এই কমলগারকে শাসনে পরিণত করে যাব, তবেই আমার নাম রুদ্র প্রতাপ। হইলে জানো যাবে আম্মা। সাবধান হয়ে যাও। যত সব অপদার্থ এই বাঁধের পিছনে এতদিনের সঞ্চিত অর্থ কিছুতেই আমি ব্যয় করতে দেব না। ও চন্দন, ওই আরে ও চন্দন, ও কণিকা, কাকে চাই? আর তোমার দাদা কোথায়? তা তো বলতে পারি না। আরে যাও, এই যে 50টা টাকা নাও, আরো পাঠাও। তা দিচ্ছেন আপনি? আরে দিচ্ছি না, এ হচ্ছে আমার কর্তব্য। এই 2 দিন বাদে যখন তুমি আমার বাড়ি যাবে, তার মানে? আরে আর বলছি কি? আরে মেয়ে ছেলে কি চিরদিন বাবার বাড়ি থাকে নাকি বলুন? এই স্বামীর বাড়ি যেতে হবে না? কবিরাজ কাকা, এই শোনো, তুমি এখন থেকে আর টাকা টাকা বলো না। আজ বাদে কাল যখন তুমি আমার ঘরে যাবে, কোথায় কবিরাজ কাকা? আবার টাকা। আপনার মেয়ের চেয়ে আমি ছোট। দয়া করে আপনি আমার এত বড় সর্বনাশ করবেন না। আমি আবার এই সর্বনাশটা করলাম কবে? আপনারা বলেন তো, আমি সর্বনাশটা করলাম কবে? আরে করে করে 1000 টাকার নোট দিয়ে, তাছাড়া আবার ওই বিয়ের খরচটা দিতে হবে। এক গয়না গাটি, গয়না গাটি টাকা করিতে পেট ধরে, কিন্তু মন ধরে না কাকা। আবার টাকা। আরে দয়া করে ঘরে নিচ্ছি, ঘরে। যদি সত্যি সত্যি দয়া দেখাতে চান, যদি করুণা করতে চান, তাহলে আমাকে 2000 টাকা দিন। 2000 কেন? আমার বিয়ের খরচ, বিয়ের পর আপনার টাকা আমি শোধ করে দেব। আরে বিয়ে হচ্ছে তো আমার। কাকা, বিয়ে তো হবে চন্দ্রসেনের সঙ্গে। আপনার নিমন্ত্রণ রইল কাকা। কে? বিয়ের কি হচ্ছে? চন্দ্রসেনের সাথে বিয়ে, আর আমি দেব তার খরচ। দিলেই বা
এক গরিব বামুনের মেয়ে বিয়েতে সাহায্য করলে আপনার পুণ্যি হবে। এর কি হচ্ছে নাকি? আরে আমি এক করি আমিও দেখে নেব এই দম্ভ তোমার কতদিন থাকে। সমাজের এই জীবগুলো ভেবে দেখেন আছে টাকা নারীর দেহ কেনা গেলেও মন কেনা যায় না। এসেছিল টাকা সবাই থেকে বেরিয়ে দিয়েছে। তাকে টাকা সমেত আমি ফিরিয়ে দিই। সঙ্গে তোর বিবাহ ঠিক করেছি। টাকা সেই শিক্ষা কোনো মূল্য নাই, সব সেই দুঃখ তোর নামে আমাকে যা তা বলে সেটা আমি সই। দাদা আমার বিয়ের জন্য তোমাকে ভাবতে হবে। আমার বিয়ের জন্য তোমাকে ভাবতে হবে না। আমার বিয়ে হবে চন্দ্রসেনের সাথে। সম্মান কথা সে আমার বাড়ির বন্ধু হলো আর আমাদের দুজনের মধ্যে এ বিয়ে আমাদের দুর্বাসা বোন। আমি তাকে চিনি দাদা, আমি তার মন জানি। ওদের দুজনের কথাবার্তা যদি বাঁকা হয়ে গিয়ে থাকে তাহলে আমি এই মুহূর্তে আমি বিয়ে হলো তুই সুখী হলে আমিও সুখী না। ওই বড় লোকের বড় হয়ে এই গরিব তারা কত ঘুরে আসছে। এইবার এই সমাজ হয়ে বুঝিয়ে দেবো আমার বাড়ির নদীকে সুপারতে দান করবে। দাদা চন্দ্রসেন ছাড়া আমার অন্তরে আমি আর কাউকে স্থান দিতে পারবো না। এই আমার জীবন মরণের শান্তি, আমার দেবতা, আমার স্বামী। এই যে কণিকা, তোমার দাদা কোথায় কণিকা? তার সঙ্গে যে আমার বিশেষ দরকার আছে। ও, আমার সাথে তোমার বুঝি দরকার নেই? কিন্তু সে যে আমার বাল্য বন্ধু কণিকা, তাই বিয়ের শুভ সংবাদটা তাকেই আগে দিতে হয় কণিকা। এইমাত্র আমার আশীর্বাদ হয়ে গেল কণিকা। হ্যাঁ হ্যাঁ কণিকা, কণিকা এই আনন্দের দিনে তোমার চোখে জল কণিকা। ও কিছু নয়, দুঃখে যেমন জল আসে আনন্দেও তেমন জল আসে। বউ দেখতে কেমন? খুব সুন্দর, হাজার হোক রাজকন্যা তো। কি হয়েছে কণিকা? কি ব্যাপার কণিকা? কিছু না, ও কিছু নয়, আমার কিছুই হয়নি। তুমি চাও চন্দ্রসেন, আর হ্যাঁ আমার বিয়েতে তোমার নিমন্ত্রণ রইল। এক কনের সঙ্গে কি বলছো কণিকা? তোমারই বিয়ের দিন। না না না, এই বিয়ে আমি তোমার হতে দেব না কণিকা। কিছুতেই না, কিছুতেই না। কেন দেবে না? আমাদের মতন অসহায় গরিব মেয়েদের ভাগ্যে এই তো যথেষ্ট। তুমি চাও চন্দ্রসেন, তুমি যুবক, আমি যুবতী। সন্ধ্যেবেলা এই বাড়িতে কেউ নেই, এইভাবে আমাদের কেউ দেখলে কলঙ্ক রটাবে। কাল আমার বিয়ে, তুমি আর আমার সর্বনাশ করো না, আর আমার তুমি সর্বনাশ। বেশ, উপকারী যখন করতে পারলুম না, সর্বনাশ আমি তোমার করতে চাই না কণিকা। তোমার ব্যথা যে কোথায় তা আমি বুঝি কণিকা, কিন্তু কিছুই যে আমার করবার নেই কণিকা। কিন্তু তুমি হচ্ছ অজ্ঞাতাকুল শিলা নারী, তোমাকে বিয়ে করে আমার উঁচু মাথা মাটিতে লুটিয়ে দিতে পারি না কণিকা। তাই আমি চলে
যাচ্ছি কণিকা, চলে যাচ্ছি। বাসন খাওয়া কোন সঞ্জা আনা তুমি আমার মৃত্যু দাও দয়াময়, তুমি আমার মৃত্যু দাও। হরি বাবা, এক করি বাবা, তোমার নসিবত আছে। এত খেতে বসে থাকতে একেবারে কণিকার উপরে নজরটা পড়ে গেল মামার। তাই তো ওই মামার নাম 3 করি নাই, 5 করি নাই, 7 করিও না, একেবারে 1 করি। তুমি কে হে? আমি হলাম কিলারাম। এসো তবে বন্ধু কথাই। বন্ধু? হ্যাঁ হ্যাঁ, সেগুলো নিয়ে এই তো জগতে। তুমি এই নিত্যা নদীর বাঁধের ধারে ভোর সন্ধ্যাবেলায় কি করছো? হাওয়া খাচ্ছি, হাওয়া খাচ্ছি। তুমিও বুঝি সেই মতলবে? খাও খাও, পেটটা ভরে খাও, চমের খেলা খাও। আর হাওয়া টাওয়া খেতে হবে না, সরে পড়ো, সরে পড়ো, মহারাজ যে এখানে আসছে। বড় রাজা এই বাঁধের হাওয়া, তিনিও বুঝি ভাগ বসাবে? দাদা, আর ওই বড় রাজা কি বলো, আমাদের মতো গরিবের জন্য কিছু হাওয়া রেখে যাক। এই সেই নিত্যা নদীর বাঁধ। এই সেই নিত্যা নদী বাঁধ। 5 বছর ধরে এই বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম ভাসিয়ে নিয়ে যাচ্ছে। বেচারা 5 বছর আগে আমি যে কমলগড় দেখে গিয়েছি, আজ মনে হচ্ছে এ যেন তার কম কাজ। না না, যেমন করেই হোক আমি এই কমলগড়ের লুপ্ত গৌরব ফিরিয়ে আনবই আনবো। ওকে, ওর নাম সিধু পাগলা। সিধু পাগলা? জানি না কোন দেশে ভগবারা ব্যথানে ভুলি পাগল ভগবারা ব্যথানে ভুলি পাগল ব্যথানে। লোকটাকে তুই চিনিস বেচারা? চিনি, ওই কি বড় রাজা, এই গাই যে ওর ঘর ছিল। এই গাই ওর ঘর ছিল? হ্যাঁ বড় রাজা, একদিন গভীর রাতে ওর ঘর খানা ছিল। ওর এক রত্তি মেয়েটাকে কোলে নিয়ে, কি বলছো, পালিয়ে এলো এই বাঁধের ধারে। তারপরে সেই রাতে ওই নদীতে বান ডাকলো, ভাগা ভাগা চলে ওর মেয়েটা। কি বলছো তুমি? তুমি কেমন সাধু? রাজার সঙ্গে কথা বলতে চাও না? এতদিন এই রাজ্য
ছিল না সন্ন্যাসী, এখন এই রাজ্যভার আমার উপর এসেছে। আমি সর্বান্তঃকরণে প্রজাদের মঙ্গল কামনা করব এবং সর্বাগ্রে আমি এই রিক্তা নদীর বাঁধ বাঁধার চেষ্টা করব। কিছুতেই তো মায়ের আদেশ, এই ভাব রাখতে হলে প্রথমে দেবীকে তুষ্ট করতে হবে। সেজন্য চাই নরবলি। নরবলি থামো 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 সাধু থামো। নরবলি দিয়ে বাঁধ রক্ষা করতে হবে না। জরুকে পেয়েছ, তোমার মতো ফের ফের ভণ্ড সাধু আমার দেখা আছে। এখন এখন তুমি নরবলি দিলে যদি দেব তুষ্ট হন, আমি এই প্রজাদের মঙ্গলের জন্য আমার নিজের প্রাণ আমি বলি দেব। বলুন, আমার জীবনের বিনিময় কি বলছেন? বয়সী শিশুর তরুণ রক্ত তবে শিশু বলি ছাড়া কি বলছে বেচারা? শিশু বলি, শিশুর তরল রক্ত। সব কথা তুমি ছেড়ে দাও বড় রাজা। ও সব হচ্ছে সব কচুরুকি। বেচারা একদিকে লক্ষ লক্ষ প্রজার জীবন, অন্যদিকে অবোধ শিশু ছলো ছলো চোখের চাউনি। ও আমি রাজা হতে চাই না বেচারা। এই মুহূর্তে কে যেন ওই নদীর জলে ঝাঁপিয়ে পড়লো। বেচারা তুই অপেক্ষা কর, আমি নদীর জল থেকে ওকে উদ্ধার করে আসি। নদী করতে তো একদিন হবেই বেচারা। আজ এই মৃত্যু পথযাত্রীকে উদ্ধার করতে গিয়ে যদি ইন্দ্রজিৎ ওখানে এসে যায়, সবাই তাকে ভুলে গেলেও ভগবান কখনো ভুলবে না। ভগবান কখনো ভুলবে না। এখন আমি কি করি ভগবান? এখন আমি কি করি? তুমি আমার মামিকে দেখেছো? তোমার মামি মরুক দিয়ে আমার আরে দূর থেকে দেখলাম মামি দড়ি কলসি নিয়ে এইদিকে হেঁটে আসলো। খবরটা মামাকে দিতেই একটু দেরি হয়ে গেল, নইলে ঠিক করে ফেলতাম। ওহে মামিকে নদীতে ঝাঁপ দিয়েছে। হ্যাঁ দিয়েছে দিয়েছে, সঙ্গে আর একজনকেও নিয়েছে। আরে সে গেল কোথায়? ওই নদীতে ডুবে পড়েছে। সে ডুবে মরেছে। তোর গহ্বর থেকে আমি ওকে উদ্ধার করে নিয়ে গেছি। পেয়েছে পেয়েছে। চল বাবা, আরে বাবা চল, তোর মামিকে নিয়ে বাড়ি যাই। চল। কে আপনার? আর বলবে
হবেন না। আরে সংসার করতে গেলে এই একটু আধটু ওই ঝগড়া বিবাদ ওই কি বলছে বেচারা? আর তার জন্য ও আপনার স্ত্রী? হয়নি হয়নি, তবে হবে হবে করছে আর কি। আমার হুবু মা আরে চেক না বাবা, চেক না। সত্যি কথা বলতে এই ভোলা না ভয় পায় না। তুমি 80 বছরের বুড়ো হয়ে কোন আটকেলে এই একটা ডগা মেয়ের উপরে কি করতেছিলে? আপনি কেন আমাকে উদ্ধার করলেন? আমাকে মরতে দিন। রাজা ইন্দ্রজিৎ তোমাকে রক্ষা করেছে। মর্তের ইন্দ্রজিৎ, এই রাজা ইন্দ্রজিৎ তোমাকে মরতে দেবে না। চলো মা, আমি তোমার ছেলে, আমার সাথে ফিরে চলো। কি ওর স্ত্রী সাবধান! ছেলে তার মাকে নিয়ে যাচ্ছে। তার মধ্যে তুমি কথা বলার কে? তোমার মতো নরকীদের ভয়ে কত মেয়ে এই রিক্তা নদীর জলে প্রাণ বিসর্জন দিয়েছে, তার হিসাব নেই পশু। আমার মামনিকে যখন আমি আজ রক্ষা করতে পেরেছি, তখন আর হারিয়ে যেতে দেব না। আপনি আমাকে আশ্রয় দিবেন? আমি শুধু আশ্রয় দেব না, আমি চিরদিনের জন্য তোমাকে আমি প্রতিষ্ঠা করব এই কমলগড়ের রাজপ্রাসাদে। এই রাজপ্রাসাদে তোমার একমাত্র পরিচয় হবে রাজা ইন্দ্রজিতের ভ্রাতৃবধূ কমলগড়ের রাজলক্ষ্মী। এসো মা। তাহলে কংগ্রাজ মশাই, বিয়ের নিমন্ত্রণ রইল কিন্তু। আসি কবিরাজ মশাই, নমস্কার, আসবেন আর কেন বাবা, এবার ভগবানকে পরকালের কাজ হবে। চলি চলি বাবা, বিয়ের ভোজ খেলে নিমন্ত্রণ দেয় না। আমার এত আশায় ছাই পড়ি। আমি এই রাজ্যের মন্ত্রী। দীর্ঘ 20 বছর আমারই আঙ্গুলের হেলানির ইশারায় রাজকার্য পরিচালনা হচ্ছে। আর হঠাৎ এক উশৃঙ্খল যুবক আমাকে অপমান করে একক জনপ্রিয়তা অর্জন করতে চায়। না না না, অসম্ভব। মা মহারানী, আরে আসুন আসুন, কি সৌভাগ্যই না আমার। আমার পত্রে যা দেখলাম, যা সত্যি হয়, তাহলে মা যা চায়, মা চায় আপনার হাতে রাজ্যভার তুলে দিয়ে আমি কাশীবাসী হতে চাই। পত্রের এক বর্ণ মিথ্যে নয় মা। ওই ইন্দ্রজিৎ কোন এক সাধুর নির্দেশে নরবলি দিতে চায়। মন্ত্রী মশাই, হ্যাঁ, এবং আপনারই একমাত্র পুত্র বিশ্বজিৎ। তাই তো তিনি বিশ্বজিৎকে
আসতে লিখেছে। ও যে ইন্দ্রজিৎকে আমি আমার গর্ভজাত সন্তান বলে মনে করতাম, সে সে যে আজ এত বড় শয়তান তা আমি কখনো কল্পনা করতে পারিনি। পাক্কা শয়তান মা, পাক্কা শয়তান। আর অপেক্ষা নয় মন্ত্রী, আপনি সৈন্য সাজান। যদি সে স্বেচ্ছায় অর্ধরাজ্য আমার হাতে না দেয়, তাহলে প্রকাশ্যে যুদ্ধ করে আমার অধিকারচ্যুত করতে হবে। আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি না, আপনার জন্য আমি আমার জীবন দেব। উত্তম, মনে রাখবেন ইন্দ্রজিৎ আমার সতীনের ছেলে আর বিশ্বজিৎ আমার গর্ভের সন্তান। আর কল্যাণের জন্যেই যা কিছু প্রয়োজন হবে আপনি তা কিন্তু বিনা দ্বিধায় করবেন, কাউকে ক্ষমা করবেন না। আয় মাধব, এখন ভালোই ভালোই চম্পাগড়ের রাজকন্যার সঙ্গে চন্দ্রসেনের বিয়েটা দিতে পারলেই হয়। অর্ধরাজ্য যৌতুক এ কি কম সৌভাগ্যের কথা? এখন বিয়েটা শেষ করতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, শুভ কাজকে আর দেরি করতে আছে। চিন্তা করি তারপরে একটা হর্দ করে গরিব হলেও তো কয়েক যুবক যাত্রী খাওয়াতে হবে। কি বলছিস তুই উম্মাদ? ঠিকই বলেছি, আপনি ছেলের বাপ, আমি তুমি দাদা। যা এখান থেকে বেরিয়ে যা। কিরকম কাল যার সঙ্গে যার মনে বিয়েটা আস্থার সঙ্গে কত করু ব্যবহার। তোর বোন? এই কি বলছিস তুই উম্মাদ? ওই চন্দ্রসেনের সঙ্গে আমার বোন কণিকার বিয়ে। ও, আপনি তো তাহলে জানেন না। তাহলে তুই তোর কুলোটা বোনকে দিয়ে আমার পুত্রকে ভুলিয়ে না না না, তাকে অনুরোধ করিনি, সে স্বেচ্ছায়। চল যা দূর হ, নইলে চাবুক মেরে তোকে তাড়িয়ে দেবো। ওকে চাবুক না মারলেও চলবে। চন্দ্রসেন, আপনার পুত্র কন্যার সঙ্গে বিবাহ না দিতে পারে, কিন্তু ওকে চাবুক মারার অধিকার আপনার নেই। একটা ভিখারি এসে আমারই প্রাসাদে দাঁড়িয়ে বিবাহের প্রস্তাব করিবে, আর আমি তা নীরবে সহ্য করব। কি করবেন বলুন? আকাশের দিকে থুতু মারলে সেই থুতু নিজের গায়ে লাগে। চাবুক মেরে আমি ওকে উচিত শিক্ষা দেবো। চাবুক খাওয়ার ওদের অভ্যেস আছে পিতা। চন্দন, তোমার ভগ্নিকে পাত্রস্থ করবে, বিবাহের সমস্ত ব্যয়ভার আমি করব। আমি তোমার মতো বড় লোকের ছেলের দ্বারা নিয়ে আমার ভগ্নিকে বিবাহ দিতে আসিনি, আসি বিদায়। সে টাকার ধরে চোখ ফ্যাঙ্গে গরিবকে শাসন করা চলে না। যাদের বুকে রক্ত নিগড়ে বড় তোমার সিন্ধু আস্থা দিগম সে মুক্তির কামনায় তারা বলবে তোমাদের সহ্য করবে। মোনা বাড়ি গলা ফিরে হত্যা করব, ওই গরিবের মেয়ে মরা বাছা চন্দ্রসেন, ভয় নেই পিতা, আপনার মতে আমি ওই গরিবের মেয়েকে বিবাহ করব না। মনে রাখো পুত্র, চম্পাগড়ের রাজকন্যার সঙ্গে তোমারই বিয়ে হবে, ভিখারির মেয়ে নয়। কথাটা তুমি ভালো করে মনে রাখো। কণিকা, কণিকা কি সত্যি আমাকে ভালোবেসেছিল? কিন্তু তাই যদি হয়, যে আঘাত আমার কাছ থেকে পেয়েছে, আমি তার কাছে ক্ষমা চেয়ে তুমি আমি পরীক্ষাটা হয়ে যায়।
এইবার এইবার সিন্ধুকের চাবি দাও। আমি আমার কাছে নেই। কাল সন্ধ্যায় ওই রিক্তা নদীর ধারের কাছে যে পুরো বরযাত্রী আছে সেখানে 10,000 টাকা নিয়ে আসবে। বলো রাজি? রাজি আমি। ওই বন্ধু বিজয়, তুমি মনে রেখো, টাকা না পেলে তোমার বাবার মাথাটা কেটে ওই ফটকের সামনে ঝুলিয়ে রাখবো। তোমার দেহে এত শক্তি থাকতে খেটে না খেয়ে ডাকাতি করো কেন? সত্যি আছে বলে তো ডাকাতি করছি, কিন্তু এই জঘন্য ভিত্তিতে যে যখন পাওয়া যায় না তখন জোর করে শুয়ে যেতে হয়। কিন্তু লোক চোখে যেত কাছে বিশ্বাস হলো ওই গরিব ভাই বোনদের কাছে আমি মানুষ। তোমরা আমাকে নিন্দা ভূমিকা দিল, ওরা নাই আমাকে ধনের সম্পদ লুটতরাজকারী দেখছো, কিন্তু অর্ধকৃষ্ট মানুষের পরম বন্ধু, পরম বিদ্যুতের মতো সামনে এসে মুহূর্তেই যে আমার আধারে মিলিয়ে গেল। কি মানুষ দেবতা আমাকে আমাকে সত্য এমন ভাগ্য কারো হয় না, যেমন স্বামী তেমনি শাশুড়ি। গরিবের মেয়ে বলে কেউ আমায় এতটুকু ঘৃণা করে না। হ্যাঁ রে কণিকা, কোন দুঃখে তুই নদীতে ঝাঁপ দিয়েছিলি বলতো? কার উপর রাগ করে তুই মরতে চেয়েছিলি? ভাগ্যের উপর দিদি। জন্মের পূর্ব হতে মা বাবাকে হারিয়েছি, কার উপর রাগ করবো? ভাগ্যে না থাকলে কেউ কি মরতে পারে? এখন দিনগুলো কেমন কাটছে? খুব ভালো দিদি। আমার কেবলই মনে হচ্ছে জগতে এমন মানুষ আছে যারা মরকে আপন করে নিতে পারে। হাত থাক, বড় বড় কথার দরকার নেই। আজ ঠাকুর পড়ছে, এবার তাকে বেঁধে ফেলার চেষ্টা করতো। ইস, লজ্জা দেখো না? তাই তো, ঠাকুর পথ এখনো এলো না। এখন তোমার দেবরটি ঠিকই এলো বলে মেয়েটির শহর পরিচয় নিয়েছো তো? কোথায় বাড়ি, বংশ কিরকম? নিয়েছি। ওরা কি জাত? ওরা হচ্ছে মানুষের জাত। কিন্তু এই বিয়েতে যদি মায়ের মত না থাকে? কাঞ্চন, তুমি আমার মাকে চেনো না। তিনি আমার গর্ভধারিণী না হলেও সত্যি তিনি আমার মা। আমার ইচ্ছের বিরুদ্ধে কখনো তিনি অমত করবেন না। দাদা বৌদি হ্যাঁ, দুজনেই আজ দেখছি। যাক, আমার ভাগ্যটা খুবই ভালো। কেমন আছো দাদা? যে অপরাধ তুমি করেছো তার জন্য আমি সমাজের কাছে আমার মুখ দেখাতে লজ্জা করছে। বাহ, আমি আবার কি করলাম? বৌদি, তোমার দুটি পায়ে পড়ি বৌদি। বলো না বৌদি, বলো কি করেছি আমি? সাহস বেয়াদব, আর অভিনয় করতে হবে না। যে মহা অপরাধ তুমি করেছো তার জন্য তোমাকে ইয়ে করতে হবে। ইয়ে বাহ, বলো দাদা, আমাকে কি করতে হবে? বিয়ে করতে হবে। ও তাই বলো। ও, তোমরা যেভাবে আমাকে ভয় লাগিয়ে দিয়েছিলে, সত্যি সত্যি দাদা, তুমি এখনো সেই বিশ্বজিৎ।
বড় ভাই তো ছোট ভাইয়ের কাছে সব সময় ছোট থাকতে, তবেই তো এই সংসারে সুখ ফিরে আসে। বিয়ে তোকে করতে হবে ভাই, তুই এক অনাথ কন্যাকে আশ্রয় দিয়েছি, ওকে শুধু আশ্রয় দেয়নি, কথা দিয়েছি, তুইও কথা দে ভাই। দিলাম। তোমার আদেশ অমান্য করার সাধ্য আমার নেই। ওরে একটা ভিখারির মেয়ে আমার ছেলের বউ কখনো হতে পারে না। তুমি আবার এসবের মধ্যে নাক গলা পেলে কেন মা? দাদা যা ভালো বুঝবেন তাই হবে। তোমার ভালো মন্দ তোমার দাদার চাইতে আমি বেশি বুঝি। বিশ্বজিৎকে তার পৈতৃক রাজ্য অর্ধেকটা ভাগ করে দাও। কি বলছো মা? আজ হঠাৎ এই কথা? প্রয়োজন হয়েছে তাই। প্রয়োজন হয়েছে? হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাস করি না পুত্র। এক সন্ন্যাসীর কথায় নরবলি দেওয়ার জন্য তুমি আমার বিশ্বজিৎকে হত্যার ষড়যন্ত্র করে দিয়েছো। আমি সবই জানতে পেরেছি ইন্দ্রজিৎ। কথা শোনার আগে আমার মাথায় পত্রাঘাত হলো না কেন? সে আমার একমাত্র স্নেহের ভাই, তাকে এক মুহূর্ত আমি না দেখলে পৃথিবীটা আমার কাছে অন্ধকার বলে মনে হয়। সেই বিশ্বজিৎকে আমি বলি দেব। ভগবান তুমি ডাকিনি, তুমি আমি তোর মা। কেমন মা তুমি? তুমি রাক্ষসী। তোমাকে আমি মা বলে তুই আমার দুঃখের মানুষ হয়েছে। উনি আমার বিমাতা হলেও তোমার নিজের মা। ইন্দ্রজিৎ, তুমি কি অর্ধ রাজ্য তাহলে দেবে না? তাকে দেব না। অর্থ রাজ্য তাকে দান করবো। আজ থেকে হস্ত কমল করে রাজা থেকে আমি ওই বিশ্বজিৎকে দিলাম। দাদা, আমি তোমার পায়ে মাথা করে তবু এই দাক্ষিণের কথায় তুমি আমার বুকে আঘাত দিও না দাদা, তুমি আমার বুকে আঘাত দিও না। জীবনে তুমি কখনো আমার অবাধ্য হওনি, আশা করি আজও তুমি আমার অবাধ্য হবে না। তবে হ্যাঁ, বিশ্বজিতের বিবাহ না হওয়া পর্যন্ত আমাকে এই রাজপ্রাসাদে না ইন্দ্রজিৎ, তুমি কথা বলছো না কেন বৌদি? তুমিও কি দাদার সঙ্গে পাথর হয়ে গেলে? আর দাদা পাগল হয়নি ঠাকুরপো, সে উনি মহত্তর কর্তব্য করেছে ঠাকুরপো, মহত্তর কর্তব্য। তুমি সময় মতো রাজকার্য বুঝে নিও। এসো কাঞ্চন। দাদা রাজা হতে আমি চাই না দাদা, আমি তোমার হাত ধরে তবুও তোমাকে হারিয়ে আমি এই স্বর্গের ঐশ্বর্য ভোগ করতে চাই না দাদা।
করতে চাই না। আমি তোমার কাছে করজোড়ে অনুরোধ করছি, তুমি আমাকে আমি তোকে অনুরোধ করে যাচ্ছি ভাই, মাকে তার থেকে বঞ্চিত করিস না। ক্ষণিকের পৃথিবীর সাথে শোকের মোহে আমার মায়ের অন্তরে আমি আঘাত দিতে চাই না ভাই। আমি চাই আমার মায়ের আদেশ পালন করতে। ওর মাথায় রাজ মুকুট পরিয়ে চিরদিনের মতো আমরা এই কমলগাঁও ত্যাগ করে চলে যাব। তোমার দাদার আদেশ তুমি পালন করো ঠাকুরপো। তাতে আমার আশীর্বাদই পাবে ঠাকুরপো, তাতে আমার আশীর্বাদই পাবে। আমি কমলগড় থেকে চলে যাচ্ছি। যখন ধরবি বাঙ্গল হবে অমঙ্গল, ধরবি বাঙ্গল হবে অমঙ্গল, করবি হেলা সকালবেলা ধরি সন্ধ্যা মা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছো কি মা? এই কমল ঘরের সুখরবি চিরদিনের মতো অস্ত গেল মা। কমলগড়ের সুখ রবি চির উজ্জ্বল হলো বিশ্বদীপ। কে ইন্দ্রজিৎ? সে তোর শত্রু। মায়ের পুত্র তুই, ভাই নাই পুত্র। আমি তোকে প্রতিষ্ঠা করলাম, কারো সাধ্য নেই যাকে ওই সেই সিংহাসন থেকে টেনে আনতে পারে, কেউ পারবে না এই পৃথিবীর। কাউকে নামাতে হবে না মা, কাউকে নামাতে হবে না। আমি নিজেই নেমে আসবো। ওই দাদাকে হারিয়ে আমি এই রাজ্য সুখ চাই না। তোমার রাজ্য তুমি আঁকড়ে থাকো মা, তোমার রাজ্য তুমি আঁকড়ে থাকো মা, তোমার রাজ্য তুমি আঁকড়ে থাকো মা। আমি থাকবো আমার দাদার পাশে, ওই অনুজ লক্ষণের মতো তার ভাই হয়ে, তার ভাই। অসকারিস এ হলো মধ্যনারায়ণ এক করে কবিরাজে রক্তবর্ধক পরীক্ষা প্রার্থনীয় মৃত্যু সঞ্জীবনী সুধা, বিফলে মূল্য ফেরত খাদালের পিছা। ও বাবা, ওই কবিরাজ খানা ছেড়ে এখানে কি হচ্ছে? আমি ওষুধের বিজ্ঞাপন মারছি। তোমার কবিরাজ খানা রোগীর হাত
এসো এসো বাড়িতে এসো। আমি বাড়ি যাব না, এখানে আমার দরকার আছে। ওই চাই সরকার দরকার, সে তো ওই রাজবাড়ি দেখ ভোলা, আমাকে রাগাস না, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। সত্যি বাবা, তোমার দুঃখে আমার ডাকছে। রাধা কিনা শেষ তোমার ভোগ দিয়েছে। কণিকা 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 শাখা, কণিকা কোথায়? ও কথা আর বলো না বাবা, খনিকটা ওই রিক্তা নদীতে সে কি নদীতে ডুবে মরেছে? 60 বলায় এই ডুবে মরবে কেন? হ্যাঁ, আর রাজা ইন্দ্রজিৎ তাকে জোর করে তুলে নিয়ে গেছে। মিথ্যা কথা, মিথ্যা কথা। রাজা তাকে জোর করে নিয়ে যায়নি। শোনো চন্দন, তোমার বউ গত রাতে ওই নদীতে ঝাঁপ দিতে গিয়েছিল। রাজা তাকে উদ্ধার করে নিয়ে রাজপ্রাসাদে চলে গেছে। সত্যি কথা বলতে এই ভোলা ভয় পায় না কারণ। আমি এখন রাজবাড়ি থেকে এনে আপনার সঙ্গে তাই বিবাহ দেবো। তোমার মুখে মামা, আমি তোমার জন্য জোড়া বাটা মানত করি। কেন রে বাবা? আমার বিয়েতে না, তুমি যখন সিধাই উঠে ধাউ ধাউ করে তখন আমি জোড়া বাটা ঠাকুরের কাছে ভোগ দিব। মামা, তোমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। এই বয়সে একটা মেয়ের সর্বনাশ না করলে নয়। তুই থামবে না, ছোট লোকের বাচ্চা। আরে পারো তো ওই ওষুধ বেচা কিছু টাকা খরচ করে ওই মেয়েটাকে সৎ পাত্রে দান করো। তুমি শান্তি না পেলেও সুখ পাবে বাবা, সুখ পাবে। এই বাবা, এই তুমি ওই ছোকরার কথায় কান দিয়ে না। খনিকাকে গ্রহণ করতে যত টাকা খরচ লাগে সব আমি দেব। কবিরাজ মশাই, কবিরাজ মশাই, দয়া করে কি হলো? আমার বাড়িতে আপনার একবার পায়ের ধুলো দেন। আমার ছেলেটা বড় অসুখ। আরে কি অসুখ? 3 দিন জ্বর, আজ 2 দিন আর মুখ দিয়ে রক্ত উঠছে। আপনি চলুন, আপনি চলুন, আপনার পায়ের ধুলো পেলি আমার গোপাল নিশ্চয়ই বেঁচে যাবে। আরে বাবু, আরে শুধু শুধু পায়ের ধুলো দিলে তো হবে না, ওষুধেরও দরকার নাকি? তাই পয়সা করে এনেছিস তো? আর 2 দিন পয়সার অভাবে উনুনে হাড়ি চলেনি, 2টি শাক সিদ্ধ করে খেয়েছি। তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার বাড়িতে মজুরি খেটে আমি পরিশোধ, আমি আপনার ওষুধের দাম পরিশোধ করে দেব। পয়সা না পেলে আমি যাব না। কবিরাজ মশাই, পয়সার অভাবে আমার ছেলেটা মারা যাবে। আপনার দুটি আপনি না গেলে আমার ছেলেটা মারা যাবে। গরিবের ছেলে বিনা চিকিৎসাতে মরে ভাই। কে আপনি? মানুষ এই যে রাস্তার দুধারে চিকিৎসা
বিশ্বকে ছেড়ে যারা বসে আছে তারা অনেকাংশই এদের মতো ব্যবসাদার। ভেজাল দিয়ে লক্ষ্যকে মানুষ মারতে পারে কিন্তু বাঁচাতে পারে না। কবিরাজ মশাই যাবেন না? নিশ্চয়ই যাবেন। ও কেন, ওনার বাপ যাবেন। এই নাও টাকা। কবিরাজ মশাই তোমাদের বাড়িতে গেলে তার নজরানাটা মিটিয়ে দিব। যান কবিরাজ মশাই, রোগীটা দেখে আসুন। এত টাকা প্রয়োজন হলে আরো দেবো। যান কবিরাজ মশাই, দেরি হলে ছেলেটা মারা যেতে পারে, তাহলে কিন্তু আপনার টাকাটা মাঠে মারা যাবে। চল বেটা চল, তাহলে তোর ছেলেটা তাহলে দেখেই আসি নাকি বলো। কি ভাবছো ভাই? তুমি কে? আমি মঙ্গল। মঙ্গল? হ্যাঁ মঙ্গল, তোমাদের গ্রামের সেই বখাটে ছেলে মঙ্গল। তুই? হ্যাঁ, আজ আমি ডাকাত। জমা জমি বিক্রি করে তোমাকে তোমার বাবা উচ্চ শিক্ষিত করেছে। এই গায়ে তুমি ছিলে সবচেয়ে শিক্ষিত ব্যক্তি। তোমার ভক্ত আজ মানুষে পরিণত হয়নি। আর মনে হচ্ছে লেখাপড়া ব্যর্থ পরিশ্রম ছাড়া আর কিছুই নেই। আজ বুঝতে পেরেছি শুধু লেখাপড়া বের ভরে না, টাকা চাই টাকা চাই। টাকা না হলে শিক্ষার কোনো মূল্য নেই। তাই তো আজ আমি ডাকাত চন্দন। চিরদিন দেখেছ আমার মতো গরিব এই তল্লা দেখতে ছিল না। আজ আমার মতো বড়লোক এই রাজ্যের একটু নেই। আমি ডাকাতি করি আমার কাঙ্গালা ভাই বোনদের জন্য। যে দেখো চন্দন পেটের জ্বালায় ভিখারির দল পড়ে পড়ে মরছে। মা বোনদের পড়ে বছর নেই, অন্য নেই, পাকিস্তান নেই, রোগের ঔষধ নেই, ঘরের জলে খড় নেই। হ্যাঁ হ্যাঁ মঙ্গল, অর্থ অভাবে আমার ভগ্নিকে আমি বিবাহ দিতে পারি। তোমার একার ভগ্নি নয় চন্দন, তোমার একার ভগ্নি নয়। আজ আমার দেশের শত শত ভগ্নিরা নীরবের চোখের জল ফেলছে, অথচ ধরে জানি বিলাস পেছনে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে। তাই আমি যাদের নেই আছে তাদের কাছ থেকে কেড়ে নিয়ে, যাদের নেই তাদের কিন্তু হাতে বিলিয়ে দেই। দেশের এই দুর্ভাগ্যজনক ভাইকে চন্দন দায়ী কিছু স্বার্থবাদী মানুষ মহানুভাব রাজা দেশের কল্যাণের জন্য দু হাতে উজাড় করে ব্যয় করছে। আর ওই স্বার্থান্বেষী মানুষের দল তারা তন্ত্র করছে, তারা কালোবাজারি করে কোটি কোটি টাকা ইনকাম করছে। অথচ দেশের অশিক্ষিত মানুষরা নাম দেয় ওই মহানুভাব রাজার। আসি ভাই, আবার দেখাবে কবে? এমন এক দুঃখের দিনে প্রয়োজন হলে আসবো আমি ক্ষণিকের সান্ত্বনা দিতে, ক্ষণিকের সান্ত্বনা দিতে। মঙ্গল আর এলাকাত ওই মানুষের দুঃখ দূর করার জন্য সে এলাকাটি করছে। হ্যাঁ হ্যাঁ, আমারও টাকা চাই টাকা চাই। হয়তো একটা আমার বোনটাকে ওই কলিটার হাতে তুলে দিয়ে, না হয়তো ওই মঙ্গল ডাকাতের মতো যে কোনো উপায় হোক না টাকা দরকার। যে শক্তি থাকতে এই চরিত্রের নির্মম টাকা সহ্য করতে আমি আমার জীবনটাকে আর ব্যর্থ হচ্ছে। কি কুক্ষণেই না তোমার সঙ্গে আমার বিয়েটা হয়েছিল। বলছি কেন বাবা? বলছে কি সাথে গায়ের জ্বালায় ঘর জামাই সেজে শ্বশুর বাড়ির ভাত খাওয়াচ্ছে, গলায় দড়ি দিয়ে মরা উচিত। আজ 5 বছর হলো তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। এই বাড়িতে তোমাকে আমি নিয়ে এসেছি। ভেবেছিলাম নিজের বুদ্ধির জোরে যাও একটা কিছু তুমি করবে, কিন্তু কই পারলে? গায়ের জোরে না পারো, কৌশলে এদের সংসারটাকে আগুন ধরিয়ে দিয়ে ওই অর্ধেক রাজ্যটা তুমি দখল করতে পারতে। কি ভাবছো? সামনে যাও।
রাজা হবে ইন্দ্রজিৎ। আজ যদি তাকে সরিয়ে দে, আমি রাজা হতে চাই। রাজা তোমাকে হতেই হবে, নইলে এই মাধবীর আশা ত্যাগ করে চিরদিনের মতো তোমাকে চলে যেতে হবে। আমি রাজকুমারী আর রানী হয়ে আমি বেঁচে থাকতে চাই, দাসী হয়ে বাঁচতে চাই না। কেউ তো তোমাকে অযত্ন করছে না। সে আর তুমি কেমন করে জানবে ভৈরব? অন্তঃপুরীতে কি হচ্ছে বা না হচ্ছে সে খবর তো তোমার দ্বারা রাখা সম্ভব নয়। মন্ত্রীমশাই, দেখছেন না মাধবী মায়ের মুখখানা কেমন করে শুকিয়ে গেছে? হাজার হলেও সে রাজার মেয়ে, পরের মুখ নাড়া সে কেন সহ্য করবে? ভালো করে একটু ব্যাপারটা বুঝিয়ে দিন কাকা। দেব বৈকি মা, দেব দেব। তুমি আর ভৈরব আমার তো পরদাও। আমি আপনার দিকে কয় করি কাকা। যেমন করে হোক এই কমলগড়ের সিংহাসন আমার চাই। নিশ্চয়ই মা, নিশ্চয়ই। দোকান বন্ধ করছেন? তুমি আমার বধূ কন্যা। বন্ধ করে চার্জারটা বাসায় নিয়ে তোমার মঙ্গল করাই তো আমার কর্তব্য। কিন্তু একটা কথা ভাবছি মা, কি কাকা? ধরো তোমার স্বামীকে সিংহাসনে বসাতে যদি প্রয়োজন হয়, আপনি আগুন জ্বালাবেন মন্ত্রী মশাই। যদি ইন্দ্রজিৎ আর বিশ্বজিৎ পথের বাধা হয়, এই তো তাদেরও আপনি এই দুনিয়া থেকে চিরদিনের মতো সরিয়ে দেবেন। যদি তোমার মা, প্রয়োজনে আমি মাতৃ হত্যা করতেও দ্বিধাবোধ করব না। আপনি না পারলে আমাকে বলবেন, আমি নিজেই মাতৃ হত্যা করব। কি বলছো তুমি? চুপ! রাজা তোমাকে হতেই হবে স্বামী। তার জন্য একটা কেন, প্রয়োজনে 10টা নরবলি দেব আমি। তবু রানী তো আমাকে হতেই হবে। ভৈরব, শুনুন মন্ত্রীমশাই, আমাকে এখন কি করতে হবে? যা করছো নীরবে তাই করে যাও। মাথা নিচু করে পালন করেছি। আপনার ইচ্ছাই আমাকে আর কত নিচে নামতে হবে? কিন্তু প্রতিদলের কথা ভুলবেন না যেন মন্ত্রীমশাই। ভৈরব, যে অস্ত্র যাবে আপনার কাছে ইন্দ্রজিতের মুখে বসে গেছে, প্রয়োজন হলে সেই অস্ত্র আপনার মুখে বসিয়ে দেওয়ার সাথে আমার যে রুদ্র প্রতাপের কূটবুদ্ধিতে কমলগড়ের সহ্য ভাগ্য আকাশে নেমে এসেছে কংসের কালমে, তাকে ভয় দেখায় ওই ভৈরব। রাজমুকুট, রাজ সিংহাসনের মোহে মত্ত মাতঙ্গের মতো ছুটে চলেছে ওই মূর্খ ভৈরব। কিন্তু মূর্খে জানে না চিনির বলদ শুধু খেটেই মরে, চিনির স্বাদ কখনো পায় না, চিনির স্বাদ কখনো পায় না। নতুন জীবন নিয়ে যাত্রা শুরু হয়েছে আমার, জানি না এর পরিণাম কি। শুনছো? কি হলো প্রদীপ? আচ্ছা ব্যাপার কি বলো তো?
বিয়ে বাড়ি, আজ তোমার ফুল সজ্জা, সবাই হাসি খুশিতে ভরে আছে, কিন্তু কিন্তু কি প্রদীপ? দুজনার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? সে কি? একজনার সুপারির জাহাজ ডুবে গেছে, আর একজনার বারাবাতে ছাই পড়েছে। একজন মুখ ভার করে বসে আছে, আরেকজন তেলে বেগুনে জ্বলে উঠেছে। তুমি কাদের কথা বলছো প্রদীপ? বলছি ঠাকুমার পিসিমার কথা। ছি, ও কথা বলতে নেই। তুমি জানো কাকিমা, ওরা তোমাকে দেখে হিংসায় জ্বলে মরে। না প্রদীপ, ওরা আমাকে খুব ভালোবাসে। আর বুঝি আটি বাইরে পড়ে গড়াগড়ি খাচ্ছে, তাই না ঠাকুমা? দূর হয় এখান থেকে। ইস, গেলেই হলো। পোশাকটা কি তোমার নাকি? তবে কার? পোশাকটা আমার বাবার। তোমার মুখে বল ফুটেছে দেখে। মুখ বুঝে মার খেলে বুঝি ভালো হতো? আচ্ছা ঠাকুমা, তুমি আগে তো এমন ছিলে না। আমাকে কত ভালোবাসতে, কত রূপকথার গল্প বলতে, আর কদিন ধরে তুমি আমাকে দেখতেই পারো না। কি হয়েছে তোমার বলো তো ঠাকুমা? আকাশের দিকে থুতু ফেললে সেই থুতু কিন্তু নিজের গায়েই পড়ে ঠাকুমা। তুমি যদি ছোট, আমি যদি ছোট লোকের বাচ্চা হই, তুমি কিন্তু ছোট লোকের মেয়ে ঠাকুমা। তুমি চুপ করো কাকিমা, যে ছয় তারিখ হয়। তুমি মুখ বুঝে যত সহ্য করবে, ওরা তোমার পিঠে ততই চাবুক মারবে। তাই চাবুক না খেয়ে কাদার চেয়ে চাবুক মেরে হাসা ভালো। এসব কে ওকে শিখেছো ডাকিনি? কেন এসেছিস? কেন এসেছিস আমার এই সোনার সংসারে আগুন জ্বালাতে? আমার ইচ্ছা হচ্ছে আমি শুধু ওকে নয় মা, আমাকেও আশীর্বাদ করো মা। তুমি যে গর্ভধারিণী জননী, তোমার আশীর্বাদ দিয়ে সবার আগে আমি আশীর্বাদ করছি তুই দীর্ঘজয়ী হা। তোমার বৌমাকে বাতিলে কেন মা? ওকেও আশীর্বাদ করো। আমার অমতে তুই ওকে বিয়ে করে বাড়িতে এনেছিস। আমি অস্বীকার করি না যে ও আমার পুত্র বন্ধু। ওর জন্য আমি আমার আভিজাত্যকে আমি কখনো হারাতে পারবো না, পারবো না। মার মতো মা যার, সিংহাসন তার ভাগ্যে সইবে না মা। কণিকা, একই একই কণিকা, তোমার মুখটা ভার কেন কণিকা? কই না তো। যাক, অনেকক্ষণ প্রলাপ করলাম, আসল কথাটাই যে তোমাকে বলা হয়নি কণিকা। কি কথা? কণিকা, তোমাকে বিয়ে করে আমি তোমার উপরে কোনো অবিচার করিনি তো? অবিচার? আমার উপর? কুমার, আমি গরিবের মেয়ে, মৃত্যুর জন্য ঝাঁপ দিয়েছিলাম ওই রিক্তা নদীর বুকে। সেখান থেকে ঠাঁই পেয়েছি এই রাজপ্রাসাদে। আজ স্থান পেলাম তোমার ওই ওসব বড় বড় কথা আমার কি হজম হচ্ছে না। মোটের উপর তুমি আমাকে পেয়ে সুখী হয়েছ, আমি তাই জানতে চাই। গলায়
বিয়ে হয়ে গেছে দাদা। আমি এই কণিকার বর, আর তোমার শ্রীমান রাজকুমার। আরে তোমার মতো গরিবের ভগ্নিপতি আবার এই রাজকুমার হতে পারে নাকি? মালা ছিঁড়ে এরা ধনির খেয়াল এ ঘরে আজ তোকে পোখরে যাও আর মানুষ পথে দৌড়ায়। যদি যেতেই হয় আমি একা যাব না দাদা, আমার স্বামীকেও নিয়ে যাব। দাদা আমার অনিচ্ছা তোকে প্রাপ্ত করলো কি? মহারাজ আশ্চর্য হলে কেন ভাই? রাজা কি মানুষ নয়? কিন্তু আমার মতো গরিবের বোনকে আপনি মানুষের সাথে মানুষের আত্মীয়তা এটাই তো স্বাভাবিক। তার মধ্যে ধনী দরিদ্রের তো কোনো প্রশ্নই আসতে পারে না। বিশ্বজিৎ, বৌমা, চন্দনকে প্রণাম করো। চন্দন, তোমাদের ভূমিত সূর্যটাকে বলছে উঠছে, আকাশটাকে স্তব্ধ হয়ে গেছে। একটা সর্বরবি গরু ভিক্ষুকের পায়ে প্রণাম করছে। নানা রায় মিথ্যে মিথ্যে মিথ্যে। ভগবানের অনুগ্রহে আজ আমি ঠাঁই পেয়েছি এই রাজপ্রাসাদে। কিন্তু ভগবান সত্যি কি এই গরিবের জন্য তার মন কাঁদে? ভগবান আছে চন্দন, ভগবান গরিবের জন্য নয়, সমস্ত জাতির জন্য ভগবান কাঁদে। যেখানে অত্যাচার, যেখানে অবিচার, যেখানে অশ্রু, যেখানে আত্মনাদ, সেখানেই পাওয়া যায়, সেখানেই পাওয়া যায় একমাত্র ভগবানের অস্তিত্ব। বিশ্বজিৎ, কণিকা, মহারাজ ইন্দ্রজিৎ, আমি মুক্ত করলে আপনাদের আশীর্বাদ করে যাচ্ছি। আপনারা জয়ী হন। ঈশ্বরের অমৃতধারা ধরে বলুন আপনাদের এই সোনার। বিশ্বজিৎ, আজ এই শুভ মুহূর্তে আমি তোমার বৌদি ও প্রদীপ আমরা প্রসাদ ত্যাগ করে চলে যাচ্ছি। এই অসার সংসারে না থাকাই ভালো। চলো কণিকা, আমরা ওই ভিক্ষে ঝুলি নিয়ে এই পথে বেরিয়ে পড়ি। বিশ্বজিৎ, পাগলামি করিস না। মায়ের সামনে আমি প্রতিজ্ঞা করেছি তোর বিয়ের পরে এই প্রাসাদ ছেড়ে, শুধু এই প্রাসাদ ছেড়েই নয়, এই রাজ্য ছেড়ে আমি ভিখারির বেশ ধরে অনেক অনেক দূরে চলে যাব। দাদা, আমি তোমার যদি পায়ে পড়ি দাদা, আমাকে ত্যাগ করে তুমি যেও না দাদা, আমাকে ত্যাগ করে তুমি যেও না। আমার জন্যই তোমাদের সোনার সংসার আগুন ধরে গেল। আমাকে তোমরা তাড়িয়ে দাও দিদি, তোমরা তাড়িয়ে দাও। বৌদি, সংসারের বিশ্বজিৎ বড় একা, বড় অসহায়। তুমি ওকে দেখে রেখো কণিকা, তুমি ওকে দেখে রেখো।
আসি ভাই। আমি এই প্রাসাদে সিংহাসন আর পুরো পুরো করে ফেলি, এই রাজকোষ মুক্ত করে দিয়ে আমি সব কিছু ধ্বংস হয়ে যায়। আর এই কমল ঘরের নাম এই পৃথিবী থেকে চিরতরের জন্য মুছে যায়। তুমি ভেবো না তোমাকে যার হাতে দিয়ে গেলে তোমার অযোগ্য নয় ঠাকুরপো, সে তোমার অযোগ্য নয়। ছেলেটা পুঁটলি মাথায় করে বাইরে দাঁড়িয়েছে, সবার চোখ ছল ছল। কি হয়েছে তোমাদের? আমরা চলে যাচ্ছি। আমি যে মাকে কথা দিয়েছি আমার ভাই বিশ্বজিৎকে প্রাসাদের সমস্ত দায়িত্ব দিয়ে চলে যাব। মাথা খারাপ করো না বড় রাজা, মাথা খারাপ করো না। কার উপর রাগ করে চলে যাচ্ছ বলে? ওই বৌরানী মহামায়া রাগ খুশি মাধবীর উপর। যদি দরকার হয় এদেরকে তুমি তাড়িয়ে দাও। তোমাদের ভুল করে তুই তাড়িয়ে দিলি তোরি আপন জন, ভুল করে তুই তাড়িয়ে দিলি তোরি আপন আপন ভুল বোঝবে যখন চোখের পানি চারবে তখন, আপন ভুল বোঝবে যখন চোখের পানি চারবে তখন, ভুল করে তুই তাড়িয়ে দিলি তোরি আপন বিদায়। বিদায় বৌমা, বিদায় ভাই বিশ্বজিৎ। বড় রাজা আমার বুকটার মধ্যে এমন জ্বালা করছে কেন? না 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 না, এই দুর্বলতা আমাকে জয় করতে হবে। বিশ্বজিৎ কিছু নেবে না জানি দাদা, তুমি এই অভাগা ভাইয়ের একটা প্রণাম নিয়ে যাও। তুমি আবার রাজা হও ঠাকুরপো। বড় রাজা, আমি রাজা নই। আজ থেকে রাজা
বন্ধ করো এই আনন্দ উৎসব। কমলগড়, এই রাক্ষসী কমলগড়। কণিকা, বড় ভুল হয়ে গেছে কণিকা। ওই প্রদীপের জন্য বৈশাখী মেলা থেকে যে একটা কাঠের ঘোড়া কিনেছিলাম, সেটা যে তাকে দেওয়া হয়নি কণিকা। আমাকে দাও ছোট রাজা, আমি ওকে দিয়ে আসছি। না না বেচারা, না, ওটা যে আমাকেই দিতে হবে বেচারা। ও যে আমার কাছেই চেয়েছিল বেচারা। এতক্ষণে হয়তো ওরা বেশি দিতে পারেনি। আমি তাকে ঠিক ধরে ফেলবো। তুমি ঘোড়া ছুটিয়ে আমার পিছনে এসো। আমি বেগে ছুটে গিয়ে আমি পথ তুমি ছুটে রাজা, তুমি তুমি যাও কণিকা, ওই কাছের ঘোড়াটা। আমি এক্ষুনি আসছি। তুমি ঘোড়া প্রস্তুত করো। আমি তোমার সাথে যাবো। হ্যাঁ যাবো। শেষবারের মতো দিদিকে একটা নাম করে আসবো। আমিও করবো কণিকা। ওই যে
ও তাদের শিশুপুত্র প্রদীপ, ওরে প্রদীপ, আমি আসছি বাপি, আমি আসছি তোর সাধের ঘোড়াটা নিয়ে, আমি আসছি বাপি, আমি কাঁদিস না রে, কাঁদিস না তুই, মুছে ফেলে ডাকিরি হজম করা যায়। একই মনের মধ্যে আবার কার ছবি উকি দিচ্ছে কণিকা? না না না, সে আজ পরস্থির। আমি যাকে ভুলে যেতে চাই, ভুলে যেতে চাই। এই অশুভ সময় আপনি আবার এলেন কেন পিতা? বিরক্ত নয় মূর্খ, সাবধান করতে এসেছি তোমায়। এতদিন পরে এত শুভ কাজ ভালো হয় না পিতা। প্রস্তুত হও চন্দ্রসেন, ওই কমলগারের সিংহাসনে তোমাকেই বসতে হবে। বামন হয়ে আমি চাঁদে হাত বাড়াতে চাই। এই এই আমি বেশ আছি পিতা। চন্দ্রসেন, হ্যাঁ পিতা, একই তো মন্ত্রী পুত্র হয়ে গেলে মন্ত্রী, তার উপর রাজা হলে ও খালি আমাকে পটল তুলতে হবে। পদার্থ বলে অপদার্থ, আপনার মতো পুত্রে পদার্থ বলে কিছু থাকতে পারে না পিতা। চন্দ্রসেন, নেম গাছে কখনো আম ফলে না পিতা। তাহলে তুমি সিংহাসন নেবে না? নেলেই আপনারই ক্ষতি হবে পিতা। কারণ আমি রাজা হলে আপনার কি করব? হত্যা। পূর্ব পত্নীকে যে বন্দি করে ওই রাজ সিংহাসন অধিকার করে নেয়, তার পুত্র পিতাকে হত্যা করবে, এ আশ্চর্য আছে কি পিতা? বেশ, তবে এই কমলগড়ের সিংহাসনে আমি ভৈরবকেই বসাবো। পিতা, ভেবে দেখো চন্দ্রসেন, মুহূর্তের ভুলে নিজের উজ্জ্বল ভবিষ্যৎকে অন্ধকার করো না পুত্র, অন্ধকার করো না। আমি এখনো বলছি, তুমি এই সিংহাসনে তুমি রাজা হও। ভাবছি কি ভাবছ? ভাবছি পিতা, এত বড় দায়িত্ব, সেজন্য চিন্তা রাজ্যের দায়িত্ব সম্পূর্ণ আমার। তুমি শুধু রাজ মুকুট মাথায় করে সিংহাসনে উপবেশন করো। বেশ, তবে তাই হোক পিতা। আপনার ইচ্ছায় আমি ওই কমলগড়ের রাজ মুকুট মাথায় নিব। আমি রাজা হব, আমার পরমাত্ম শক্তির দুর্বার গতিতে পূর্ণ মনস্কার। এইবার অভিষেকের পালা। তারপর চন্দ্রসেনকে দিয়ে হত্যা করবো ওই রানী মহামায়াকে, হত্যা করবো কুমার বিশ্বজিৎকে, পতাকাতে দূর করে দেবো ওই ভৈরবকে।
তারপর চন্দ্রসেনের হাত থেকে রাজদণ্ড কেড়ে নিয়ে নিজের হাতে নিয়ে আমার অতৃপ্ত আত্মাকে আমি সান্ত্বনা দেব। সংস্কৃতি জাগ্রত করার জন্য আমরা চাচ্ছি আবার সেই আমরা পুরো বাঙালির খাতায় যেন আমাদের নাম লেখাতে পারি, সেই জন্য আবারও ফিরিয়ে এনেছি সেই আমাদের যাত্রা জগতের ঐতিহ্য, বাঙালি জাতির ঐতিহ্য যাত্রাপালা। সেই যাত্রাপালার আজকে দ্বিতীয় দিন দেখলেন আপনার রিক্তা নদীর বাঁধ।